শরীরে একাধিক ব্যক্তির ডিএনএ কি করে এলো? সঞ্জয় অভয়া ছাড়াও তৃতীয় ব্যক্তির ডিএনএ অভয়ার স্তন, যোনি এবং শরীরে পাওয়া গেছে একদম নির্দিষ্টভাবে, যেগুলো প্রমাণ করে যে কোনো না কোনোভাবে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। এরপর তৃতীয় ব্যক্তির ডিএনএ পাওয়ার উল্লেখ রয়েছে রিপোর্টে, এবং শুধুমাত্র রিপোর্ট নয়, নির্দেশনামাতেও। অল্প হলেও অন্য মহিলার ডিএনএ মিশ্রণ হলো কি করে? অর্থাৎ 100% সঞ্জয়ের ডিএনএ ছিল, কিন্তু অন্য ডিএনএ ম্যাচ করলো কি করে? এবং এখানেই কবিতা দিরা অর্থাৎ সঞ্জয়ের আইনজীবীরা বলছেন যে এখানে পুরো জিনিসটা ফ্লড হয়ে যেতে পারে, এটা তো ক্যান্সেল করে দেওয়া উচিত সিএফএলটা। ফরেন্সিকের সময় মানা হয়নি নিয়ম, এবং সে কারণে জাজ সাহেব তিনি নিজে লিখেওছেন যে কোর্টের অনুমান এ কারণে হতে পারে চেষ্টা হয়নি অভয়ার দেহ সংরক্ষণের। দেহ আরও অনেক মহিলার সাথে মর্গে রাখা হয়েছে, যিনি ডোম ছিলেন তিনি নির্দিষ্টভাবে অন্য দেহের সঙ্গে নমুনা সংক্রমিত হতে পারে, তিনি গ্লাভস পরেননি, এবং এগুলো একদম ধরে ধরে নতুন গ্লাভস পরেননি ডোম। এবং পরপর আমি লাইন্সগুলো দেখিয়ে নিতে চাই। জীবাণুমুক্ত করা হয়নি ছুরি কাঁচি, মানে যেগুলো বেসিক এই ফরেন্সিক বা স্যাম্পলিংয়ের জন্য। ঠিকভাবে সংরক্ষিত হয়নি যৌনাঙ্গের তরল, এবং এগুলো নির্দিষ্টভাবে লেখা আছে। মানে এটা আমি একা বলছি না, আমি যদি বলি এটা জুম করে দেখাতে, the victim postmortem was not sterilized prior to the examination. It also appears that the concerned assistant dome did not change the gloves or dress apron prior to the taking of swab or vulvar mob, অর্থাৎ যৌন পথ বা যোনি পথ থেকে সোয়াব কালেক্ট করার সময় এই জিনিসগুলো মানা হয়নি। It is also clear from the said video that the knife scissors used for postmortem were not sterilized. This shows the proper protocol was not followed due to lack of infrastructure in postmortem center. মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা বেশি কথা না বলাই ভালো আপনাদের। আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনার রাজ্য যে মডেল রাজ্য, সেখানে সবচেয়ে ভালো পোস্টমর্টম সেন্টারে নাকি ইনফ্রাস্ট্রাকচার নেই। আপনারা বলেন স্বাস্থ্য নিয়ে বড় বড় কথা, আজ পর্দা ফাঁস করব। এই বড় বড় কথা যে তৃণমূল কংগ্রেসের কোনো দায় নেই, আলবাদ দায় আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সিস্টেম মেরেছে অভয়াকে। আমি কবিতাদির কাছে যাব এবং তারপর অরিত্রর কাছে এই নিয়ে যাব। কবিতাদি, খুব সংক্ষেপে, আপনারা এইটাই পয়েন্ট অফ কন্টেনশন বলেছিলেন যে ডিএনএ ম্যাচ করলেও মিক্স ডিএনএ, এটা মানে অন্য প্রেজেন্স থাকতে পারে, এবং সে কারণে ফাঁসিটা আটকে যায় না। যেখানে আপনি দেখতেই পাচ্ছেন যে একটা কন্টামিনেটেড স্যাম্পলকে নিয়ে উনি এত বড় একটা রিপোর্ট করেছেন, যেখানে কোয়েশ্চেন মার্কস আনছেন অন্যান্য ডিএনএর প্রেজেন্সে, সেখানে সঞ্জয় রায়ের ডিএনএ মিলিয়ে তাকে আবার যাবজ্জীবন এই রিপোর্টের ওপর ভিত্তি করে দেওয়া যাচ্ছে, এটাই আমার কোয়েশ্চেন। না, আপনাদের দাবি ছিল হচ্ছে মানে এই স্যাম্পল যেগুলো কালেক্ট করা হয়েছে সেগুলো ক্যান্সেল করলে তো সঞ্জয় বেল পেয়ে যাবে, আপনারা সেটার জন্য চেষ্টা করছিলেন হয়তো। বেল পাওয়ার তো তার কথা, তাতে ছেড়ে যাওয়ার কথা। আপনি তো স্যাম্পলটাই ঠিক করে কালেকশন করেননি, যেটা সুপ্রিম কোর্টের গাইডলাইনে লেখাই আছে কন্টামিনেটেড স্যাম্পল কখনো অ্যাকসেপ্টেন্স পাবে না কোর্টে। আপনি তার ভিত্তিতে একজনকে যাবজ্জীবন জিতছেন কি করে? আমি এই জায়গাটাতে আমি একটাই পয়েন্ট আউট করব যে মুখ্যমন্ত্রী তাহলে সেদিন ফোন কলে ছিলেন বলছিলেন না, এবং রাত মানে সন্ধ্যের পর সূর্যাস্তের পর পোস্টমর্টেমটা কি জেনে বুঝে পরিকল্পিতভাবে এই কারণেই করা হয়েছিল যাতে সঞ্জয় বা আরও যারা খুন ধর্ষণের সাথে জড়িত আছে তারা এই আইনি ফাঁকটা পেয়ে যায় যে দেখো ওখানে তো গিয়ে গ্লাভস পরেনি, ডোম এই করেনি, সিজার্স কাঁচি এইসবের মাধ্যমে তো স্টেরিলাইজ করা হয়নি, তাহলে ডিএনএ কন্টামিনেটেড হয়ে গেছে, ডিএনএ মিশে গেছে, ফলে এই আইনি ফাঁকটা সঞ্জয় সহ সবার কাছে তৈরি করে দেওয়া হয়েছিল। এবং ঠিক সেই জায়গাতে এইটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছে একদম। এবং অরিত্র অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, ওর কাছেও ফাইলস রয়েছে। আমরা এখানে যারা রয়েছি তারা প্রত্যেকেই 170-74 পাতার যে কোর্ট অর্ডার সেটা রাত জেগে পড়েছি, এবং আজ সেটা নিয়ে কাটাছেঁড়া করা। অরিত্র, তোমার বক্তব্য, তোমার ভার্সনটা বলো। দেখুন, প্রথম কথা হচ্ছে যে ডিএনএ কিংবা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স নিয়ে যে বিতর্ক সেটা আছে, আমি তার মধ্যে আপনাকে বলবো 30 নম্বর পাতার 94 নম্বর পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে একজন সাক্ষী, একজন ছাত্রী পিজিটি সাক্ষী, তার নাম আমি এখানে উল্লেখ করছি না সিকিউরিটি কনসার্নের জন্যে, তিনি বলছেন যে যেদিন অভয়ার সাথে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে তার একদিন আগে সেই ছাত্রী যিনি সাক্ষী হিসাবে উপস্থিত ছিলেন আদালতে, তিনিও ওই সেমিনার রুমে বিশ্রামরত অবস্থায় ছিলেন, এবং সেই দিন রাত্রেও কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি মদ্যপ অবস্থায় সেমিনার রুমে ঢুকেছিল। অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার যে ঈশ্বর সেদিন হয়তো সহায় ছিলেন,
তুলনামূলক কনসাস স্টেটে ছিলেন সেই ছাত্রী এবং তিনি চিৎকার চেঁচামেচি করেন, তাই মদ্যপ সে পালিয়ে যায়। সেই মদ্যপ সঞ্জয় কিনা আমরা জানি না, সেটা প্রমাণিত হয়নি, যেহেতু সেটা ইনভেস্টিগেশনের পার্ট নয়। কিন্তু এই ছাত্রী বলছেন তিনি সেই চেস্ট মেডিসিনের এইচওডিকে তিনি এই বিষয়টি জানিয়েছিলেন, তারপরেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। তার মানে প্রথম ও প্রধান জায়গাটাই হচ্ছে একেবারে ইনফ্রাস্ট্রাকচার ফেইল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।